আমরা আজকে নতুন চ্যাপ্টারে পদার্পণ করলাম। চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সবার লাস্টের চ্যাপ্টার 10.7 এবং এই চ্যাপ্টারটা বেসিক্যালি কোন কনসেপ্টের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে সেটা হচ্ছে তোমাকে কতগুলো জ্যামিতিক সমীকরণ দিবে। কি কি হতে পারে জ্যামিতিক সমীকরণ? একটা সরল রেখা থাকতে পারে, একটা বৃত্ত থাকতে পারে, একটা উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলোই থাকতে পারে, ত্রিভুজ থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, আয়ত থাকতে পারে। বিভিন্ন রকমের শেপ দিবে, যাদের সমীকরণ দিবে, ওই সমীকরণ সমাধান করে তোমাদেরকে কি করতে হবে? সমাধানটা থেকে ইন্টিগ্রেশন প্রক্রিয়া করে তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো ভাই ক্ষেত্রফল বের করা কথাটাকে আসলেই একটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানেই কিন্তু আমরা মূলত ক্ষেত্রফলই বের করি। ইন্টিগ্রেশন মানেই আমরা মূলত কি ক্ষেত্রফল বের করি। তো আমি যদি তোমাদেরকে বলি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তিতে বিষয়টা বুঝাইছিলাম, তারপর আজকে আবার বুঝাই। আমরা একটা ফর্মুলা দেখে থাকি প্রায় যে ইন্টিগ্রেশন f of x dx একটা লোয়ার লিমিট থাকে, আমি এখানে লিখে দিলাম x a, একটা আপার লিমিট থাকে x b। a থেকে শুরু করে b পর্যন্ত এই যে f of x dx এটার ক্যালকুলেশন করে সমাধান করা হয়, যোগজীকরণ বা একত্রীকরণ করে আমাদের যে অ্যানসারটা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল কোনো একটা রেখা বা কোনো একটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো ভাইয়া এই জিনিসটা কিভাবে আসছে এটা আমি কাজ ক্ষমতা শক্তিতে ব্যাখ্যা করছিলাম, কিন্তু এটা ম্যাথের পার্ট হিসেবে আজকে আমি ম্যাথেও আলোচনা করব। তো যদি তোমাদেরকে বলা হয় যে এই রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, কিভাবে বের করবে? আমরা জানি যে কোনো ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, আয়তক্ষেত্রের জন্য সূত্র আছে, বর্গক্ষেত্রের জন্য সূত্র আছে, বৃত্তের জন্য সূত্র আছে। কিন্তু ভাইয়া জিনিসটা যদি আয়ত, বৃত্ত, ত্রিভুজ না হয় অনিয়মিত কোনো শেপ হয় তখন তার জন্য কি সূত্র আছে? এখন মত যে এটাকে যদি বলি যে এই যে রেখাটা এটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, মানে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো? কারণ এটার এক এক জায়গায় এক এক রকম শেপটা, এখানে কিছুটা গম্বুজ প্রকৃতির, এদিকে আবার ভিতরে চেপে গেছে, বিভিন্ন ভাবে সে বৃদ্ধি পাইছে, অসমভাবে বৃদ্ধি পাইছে, সমভাবে না। সো এই যে একটা শেপ তৈরি হলো, আমি যদি নামকরণ করি, মনে করো এটাকে a নাম দেই, এটাকে b নাম দেই, এটাকে c নাম দেই, এটাকে d নাম দেই, এই যে abcd দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা, এইটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কাছে কি কোনো স্পেসিফিক ফর্মুলা আছে? না। তো আমরা যদি এখন এটার ক্ষেত্রফল বের করতে চাই, স্যার আইজ্যাক নিউটন মূলত ক্যালকুলাস নিয়ে আলোচনা করছে এবং উনি এটার প্রণেতা হিসেবে পরিচিত। উনি একটা সেক্টর বলছে যে আমি একটু একটু করে ক্ষেত্রফল বের করে যোগ করলে টোটাল ক্ষেত্রফল বের করতে পারবো। তো একটু একটু করে ক্ষেত্রফল বের করার কথাটা মানে কি, যে সব শুরুতেই সম্পূর্ণটা নিয়ে কথা না বলে উনি এটাকে ভাগ করছে। কি করছে? ভাগ করছে, কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছে, যেখানে প্রতিটা অংশের মধ্যবর্তী দূরত্ব কি সমান। এটাও ডেল x, এটাও ডেল x, এটাও ডেল x, এটাও ডেল x। তাহলে এখানে কত সংখ্যক ডেল আছে? ডেল x আছে। আমরা এখানে হয়তো গোলে বলতে পারতেছি 4টা, বাট আমরা ধরে নিচ্ছি n সংখ্যক ডেল x আছে। এবার উনি ক্ষেত্রফল বের করার জন্য একটা নিয়মিত শেপের সহায়তা নিল। নিয়মিত শেপের সহায়তা যদি আমি নেই, তাহলে এই যে একটা নিয়মিত শেপের সহায়তা নিলাম, লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বিষয়টা বুঝছো। এখন কি এটা আমাদের, এটা যদি প্রস্থ হয় আর এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা যদি চিন্তা করি, দৈর্ঘ্যটাকে আমরা ফাংশন অফ x বলবো, যাকে আমরা y বলে থাকি, রাইট? জি, ফাংশন অফ x। এখানে এক একটা এক এক রকম হবে, তাই আমরা একটাকে 1 দিব, একটাকে 2 দিব, এভাবে দিয়ে যাব। তাহলে আমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ পাইছি। তাহলে এই ক্ষেত্রফলটার নাম যদি a1 হয়, তাহলে a1 আমরা বের করতে পারতেছি যে আমাদের a1 কি, f of x1 del x। আমরা যে ধরে নিলাম প্রস্থ, ধরে নিলাম ওই অংশটা, কিন্তু আয়তক্ষেত্র না, তো এটা তো আমরা ধরে নিছি। হ্যাঁ, তাহলে এখন যে প্রবলেমটা এখানে হচ্ছে যাওয়ার, এই যে অংশটুকু, এইটুকু কি বাড়তি চলে আসতেছে? কথা বুঝতেছো? আচ্ছা, এইটুকু তো পাইলাম a1, এবার আমার a2 লাগবে। তাহলে আমি এখানে আবার একটা নিয়মিত শেপ বানাইতে যাচ্ছি। তাহলে এখানে দ্বিতীয়টার জন্য হচ্ছে a2, তাহলে এই a2 আমাদের কত হবে? আমরা a2 এর কথা যদি বলি, তাহলে a2 আমাদের হবে কি f of x2 into del x, প্রস্থ।
এখন আমি সেম ভাবে এখানে আসি, তাহলে এখানে যদি আসি তাহলে এইটুকুর জন্য আমাদের আগের মতো করে এটা হচ্ছে a3 কি হবে স্যার f of x3 into del x। এভাবে সেম এখন আমরা এটাকে নিয়ে যদি কাজ করি তাহলে এই যে অংশটা সমানভাবে যদি নিতে যাই তাহলে এই যে অংশটা এই অংশটা আমাদের a4 সাপোজ f of x4 এভাবে n সংখ্যক পর্যন্ত যাবে কি নিশাদ অবশ্যই a4। তো ভাই একটু ভালো করে যদি লক্ষ্য করো আমি যদি এখন এই টোটালটাকে যোগ করে ফেলি এই টোটালটাকে যোগ করলে অতএব টোটাল ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস ডট 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 কি হবে an। এটাকে যদি একটু ভেঙে লিখি হাসিব কি হবে স্যার f of x1 প্লাস f of x2 প্লাস f of x3 প্লাস ডট 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 f of xn কমপ্লিট করে সবার সাথে del x গুণ আছে তাই del x আলাদা দিলাম। তাহলে এই যে রাহাত আমি এখন যে ক্ষেত্রফলটা পাইলাম এটাকে যদি আমি একটু সহজে সূত্রের রূপে নেই আমরা সামেশন নামক একটা সূত্র জানি সামেশন নামক সূত্র যেটা জানি সেখানে কত সংখ্যক থেকে কাজ করতেছি n সংখ্যক আর এখানে i = 1 থেকে শুরু তাহলে আমাদের f of xi del x রাইট কি না এভাবে আমরা কি করতে পারি এই পুরোটার ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু সমস্যাটা কি হলো ওই যে লাল কালি দিয়ে আমি একটু দেখা দিচ্ছি তোমাদেরকে এই যে এরিয়াগুলো এগুলো আমার কি চলে আসছে বেশি চলে আসছে তাহলে এই যে অতিরিক্ত এরিয়া আমার অঙ্কের মধ্যে আসলো তাহলে আমি কি ক্ষেত্রফলটা অ্যাকুরেট পাইছি না পাইনি। তাহলে আমাদের স্যার আইজ্যাক নিউটন যখন ইন্টিগ্রেশন আবিষ্কার করেন কনসেপ্টটাকে এটাকে ফলো করে করছে যে অনিয়মিত শেপকে আমরা বিভিন্ন ভাগে সমান ভাগে কি করব মানে সমান ব্যবধান রেখে রেখে আমরা কতগুলো ভাগে বিভক্ত করব। এখন এই যে কতগুলো ভাগে বিভক্ত করতেছি রাহাত বিভক্ত করার পরে এদেরকে ক্ষেত্রফল বের করার জন্য তো আমরা নিয়মিত কোনো একটা শেপের সহায়তা নিতে হবে। তো কাছাকাছি যে শেপটা যায় আমরা সেটাকেই নিছি এবং যেটা যাচ্ছে আয়তক্ষেত্রের শেপে। তো আয়তক্ষেত্রের শেপে যদি যায় আমরা যে ক্ষেত্রফলটা বের করতেছি সেখানে আমাদের এই যে লাল কালি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটুকু এগুলো কি আসছে অতিরিক্ত চলে আসছে রাইট কি না। তখন চিন্তা করলো যে তাহলে কি করা যায়। এখন যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ভাই যদি এটাকে এই del x এত বড় না রেখে একটু ভালো করে সবাই বোঝার চেষ্টা করো আমি যদি এই del x কে এতটা বড় না রেখে একটু ছোট করে 50% করে দেই a1 এগুলো এখন মুছে দেই আমি যদি একটু 50% করে দেই সবাইকে ভালো করে লক্ষ্য করো তাহলে কি এখন আমার del x বলতে কি রিশাদ এইটুকু না এই del x যখন নিচ্ছে আগের চেয়ে কিন্তু পরিমাণ কমে আসছে না অতিরিক্ত নেওয়ার পরিমাণ কি আছে আচ্ছা ভাই যদি এখন না এটাকে আরো ছোট করি তাহলে আরো কমে আসবে না আমি যদি এটাকে আরো ছোট করি তাহলে আমার এক্সট্রা যে মানটা আসতেছিল ক্যালকুলেশনে সেটার পরিমাণটা কি আরো কমে আসবে না। এখন আমাকে বলতে হবে স্যার কেমনে আসতেছে আপনি তো সব যোগ করলে এটা তো আসতেছেই না ভাই যোগ করলে যে ঘটনাটা ঘটবে এটার কিন্তু উপরের লেভেলটা এখন আর এটা থাকবে না উপরের লেভেলটা এসে পৌঁছাবে এখানে এটারও উপরের লেভেলটা এত উপরে থাকবে না উপরের লেভেলটা এসে পৌঁছাবে এখানে এটা সেম এরকম থাকবে তাহলে কিন্তু এই যে অংশটুকু এবার দেখো আমি যখন ছোট করছি এইটুকু বাদ পড়ে গেছে খেয়াল করছো তাহলে যত ছোট করতেছি তত আমার ক্ষেত্রফলের মানটা সঠিকের দিকে যাচ্ছে। তাইলে উনি এই কথাটাকে একটা কনসেপ্টে নিয়ে আসছে একটা সিদ্ধান্তে আসছে এবং একটা শর্ততে চলে আসছে। শর্তটা কি যে আমরা যদি কোনো একটা অনিয়মিত শেপের ক্ষেত্রফল সঠিকভাবে মাপতে চাই তাহলে ওই অনিয়মিত শেপকে এমন ভাবে বিভক্ত করব যাতে করে একটা ভাগের সাথে আরেকটা ভাগের যে ব্যবধান দ্যাট ইজ del x সেটা যেন নিয়ার অ্যাবাউট কি হয় 0 হয়। কারণ পুরো 0 করলে তো আবার 0 হয়ে যেতেছে ক্ষেত্রফলে তো থাকতেছে না নিয়ার অ্যাবাউট 0 তার মানে কতটা ক্ষুদ্রভাবে বিভক্ত করতেছে আর ভাগ সংখ্যা কতটুকু হবে যে কোনো জিনিসকে আমরা এতগুলা ভাগে বিভক্ত করব অসংখ্য যাকে আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করব। তার মানে কি এই যে এই a থেকে শুরু করে b পর্যন্ত যে ঘর মানে জায়গাটা আছে এটাকে আমরা অসংখ্য ভাগে বিভক্ত করব। কত অসংখ্য ভাগে যতক্ষণ পর্যন্ত না প্রতিটা ভাগ কার সমান না হচ্ছে 0 এর কাছাকাছি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যত ভাগ হয় এতগুলো অসংখ্য ভাগে বিভক্ত করলে দেখা যায় কি আমাদের ক্ষেত্রফলের মানটা অনেকটা কাছাকাছি সঠিক মানের কাছে চলে আসে। তার মানে কিন্তু আরেকটা কথা
আমরা কিন্তু কখনোই 100% অ্যাকুরেট করতে পারবো না। এটা তাহলে সীমাবদ্ধতা কিছুটা কাছাকাছি মানে কিছুটা তফাৎ থাকবে। মূল যে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি ধরো আমাদের এখানে অ্যাজাম্পশন অনুযায়ী ক্ষেত্রফল আছে 120, এটা হয়তো 119.8 বা 9 পর্যন্ত আমরা যেতে পারি। হ্যাঁ, মূল ক্ষেত্রফল তো অনিয়মিত হিসেবে তুমি সঠিকভাবে কখনো বেরই করতে পারবে না। একটা বৃত্তের ক্ষেত্রফল থাকবে তো ওটা আমরা বের করতে পারবো। মূল ক্ষেত্রফলের প্রকাশ করা তো যেটা বের করব ক্ষেত্রফল এটাকে কি দ্বারা প্রকাশ করব? যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রফল, যে কোনো কিছু। কারণ যদি তুমি আগে থেকে একটা বস্তুর মূল ক্ষেত্রফল জানো, এটা টেন্স টু এটা একেবারে কাছাকাছি। হ্যাঁ, যদি আগে থেকে তুমি একটা ক্ষেত্রফল জানো আর এটা বের করছো, তো দুইটার দুইটা নাম দিবা, তখন তুমি তোমার মতো করে নাম দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি এই যে কথাটা মানে এই যে দুইটা শর্ত নিয়ে আসলাম, এই শর্ত দুইটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের যদি কোনো একটা অনিয়মিত এরকম বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে। শর্ত দুইটা কি? ওই ক্ষেত্রফলগুলোকে এমন ভাবে বিভক্ত করব যেন প্রতিটা বিভক্ত অংশের মান কি হয়, প্রায় 0 এর কাছাকাছি। ওকে, আর কত সংখ্যকে বিভক্ত করব? ইনফিনিটি সংখ্যক। এই কথাটাকে আমি আমার ভাষায় বলি যে ইনফিনিটি সংখ্যক হবে না কত হবে, এটা ডিপেন্ড করবে তোমার মানটা প্রায় 0 এর কাছাকাছি যাইতে যত লাগে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এই যে শর্ত দুইটা রিসাদ, এই শর্ত দুইটাকে যদি আমি এখন এই কনসেপ্টে আরোপ করি, কারণ এটাই তো আমার সমষ্টিকরণের সূত্র। সমষ্টিকরণের কি এটাই সূত্র না? আমরা পরিসংখ্যানে তো এটাই শিখছি। তাহলে এইখানে যদি আমি আরোপ করি, লিমিট দিয়ে দিলাম, লিমিটেশনটা কার উপর দেওয়া? ডেল x এর উপর দেওয়া। লিমিটেশনটা ডেল x এর উপর দেওয়া। ডেল x টেন্ডস টু 0 দিয়ে n টা তো তোমরা জানোই কি হবে, ইনফিনিটি পরিমাণ হবে। এখানে আমরা n সংখ্যকই লিখব। আচ্ছা, তারপরে আমাদের এখানে x না i কত হবে 1, তারপরে কি আমাদের f of xi into del x। এই যে কথাটা, এইটাই হচ্ছে আমাদের অ্যাকুরেটলি ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখন এটাকে স্যার আইজাক নিউটন অনেক সহজভাবে উপস্থাপন করছে যে এই সামেশন কথাটাকে আমরা এইভাবে দিয়ে দিই। কথা বুঝতে পারছি? সামেশন কথাটাকে আমরা এইভাবে দিয়ে দিব, দিয়ে এটা কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে। এটা কি 1 থেকে শুরু হতে পারে, 2 থেকে শুরু হতে পারে। স্টার্ট x a আর শেষ হবে কোথায়? x b। এরকম ভাবে একটা আপার লিমিট লোয়ার লিমিট থাকবে। থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম মুয়াজ্জিন, আমাদের তাহলে উনি যেটা করছে যে একটা পার্ট থেকে শুরু হবে আর একটা পার্টে শেষ হবে। তাহলে এই যে এখান থেকে শুরু আর এখানে কি কি শেষ, তো এই শুরু থেকে শেষ পর্যন্ত যে জায়গাটা আছে সেটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে ওই ক্ষুদ্র এরিয়াটুকু কত? স্যার f of x ইনটু কি dx। তাহলে দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ, এটাকে গুণ করলে আমি কি পাই? একটা ক্ষুদ্র ক্ষেত্রফল পাচ্ছি। এই ক্ষুদ্র ক্ষেত্রফলগুলো কতগুলো হবে? এরকম অসংখ্য হবে। কত থেকে শুরু করব? a থেকে শুরু করে b পর্যন্ত এরকম যতগুলো ভাগে বিভক্তই হোক, আমরা ওই মানটাকে ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার তার ক্ষেত্রফল। কথা কি বুঝতে পারছি? তাহলে এইভাবে কি আমাদের এই সূত্রটা আসছে যে আমাদের ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার মূল থিমটা খুব সংক্ষেপে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রমাণটা কিন্তু লিখে দিয়েছি ফিজিক্সে। এখানে সবাই আমার সাথে ফিজিক্স ক্লাস করেন, আপনাদের কাছে সবার কাছেই প্রমাণ আছে, আর না থাকলে সমস্যা নাই। আমি মুখে যে কথাগুলো বলছি এগুলো স্টেপ বাই স্টেপ লিখে ফেলে দেখবেন একটা প্রমাণ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? মোবাইল রেখে দাও। তো এখন এই যে ফর্মুলাটা, এইটা ছাড়া বাকি এগুলো কি স্যার আমাদের লাগবে কিনা? ভাইয়া লাগতে পারে। তুমি যদি কখনো কাউকে পড়াইতে যাও তারা এক্সপ্লেইন করতে হবে না কিভাবে আসছে এটা। আর কোথায় লাগতে পারে? আর কোথাও লাগতে পারে। আমার অঙ্কের জন্য সূত্রটাই এনাফ। কথা কি বুঝতে পারছি? সূত্রটাই এনাফ। সূত্রটাকে ক্লিয়ারলি বুঝাইতে পারলে তোমাদের অঙ্কের জন্য আর কোনো সমস্যা নেই। তো এখন এইখানে অঙ্ক কি ধরনের আসবে? এই চ্যাপ্টারটায় মানে 10.7টা মূলত ক্ষেত্রফল বের করার চ্যাপ্টার। এখানে কি করবে? দুইটা বৃত্তরে ছেদ করে দিবে। ছেদ করার পরে বলবে এরা যে এখানে ছেদ করছে দুইজনের কমন যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল বের করবে। এখন বৃত্ত দুইটা দিল, বা দুইটা সরল রেখা দিয়ে বলবে এই দুইটা সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে, বা দুইটা বক্ররেখা দিবে, বক্ররেখা দুইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে, বা একটা বক্ররেখা দিবে, ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে। এই টাইপের কোশ্চেন গুলো হবে। তো আমি তোমাদেরকে সূত্রটা একটু আলোচনা করে দিচ্ছি যে আমাদের যদি ফার্স্টে একটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলে, হ্যাঁ তোমরা এখন থেকে কোশ্চেনে যেগুলো সার্চ করবা
থিওরি তো বুঝলা, কেমনে কি আসছে তাও বুঝলা। তোমাকে বললো কি পরীক্ষার হলে যে একটা বক্ররেখা দিয়ে দিল, বলবে এই বক্ররেখা এবং x অক্ষ ও y অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে বক্ররেখা, এটা কি x এর দ্বারা আর y এর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র না? কথা বলো। যেখানে x এর শুরু এটা, তাই এখানে x a, শেষ কোথায়? b। তাহলে এদের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে যদি বের করে, এই মাত্র না আমি এটা সূত্রটা লিখে দিছি। তাহলে ফর্মুলাটা কি হবে? স্যার f অফ x মানে ফাংশনটা, এই যে এটা ফাংশনটা ইনটু কি dx, আর শুরুটা হচ্ছে a থেকে শেষ হচ্ছে b তে। তাহলে এই যে আমাদের ক্ষেত্রফলটা পাচ্ছি, এটা হচ্ছে একটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তোমরা একটু চিন্তা করো তো তোমাদের মূলত কি লাগবে? স্যার লোয়ার লিমিট আর আপার লিমিট প্রশ্নে দেওয়া থাকতে হবে বা কোনো ভাবে বের করার ব্যবস্থা থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে আমার ফাংশনটা দেওয়া থাকতে হবে। কি দেওয়া থাকতে হবে? বক্ররেখাটা দেওয়া থাকতে হবে। আচ্ছা, এবার আমি যদি বলি রাহাত ছাড়া কেউ কথা বলবা না এটা নিয়ে, আমি বললাম x এবং y অক্ষ এবং এই একটা বক্ররেখা, ওরে আমি f অফ x1 বলি, আর এই একটা বক্ররেখা, ওরে আমি f অফ x2 বলি। তাহলে এই দুইটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা কি হবে? এটার কথা যদি বলি, ওর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এইটুকু, রাইট? এটার কথা যদি বলি, ওর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটুকু, কিন্তু ওদের দুইজনের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এইটুকু না? জি জি। তাহলে কি করে বের করব? প্রথমে স্যার পুরাটা প্রথমে পুরাটা মানে আমি যদি বলি f অফ x1 dx মাইনাস আরেকটা f অফ x2 dx, জিনিসটারে কমন নিয়ে লেখা যায় না? যদি কমন নিতে যাই, কে কমন আছে? dx কমন আছে, আর এই দুইজন কি হয়ে যাবে? f অফ x1 মাইনাস f অফ x2। সীমানা তো দুইজনের সেম, a থেকে b, তাহলে a থেকে b। তাহলে দুইটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বললে আমরা মূলত কি করব? বক্ররেখা দ্বয়কে বিয়োগ করব। বক্ররেখা দুটোকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটাকে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব লোয়ার এবং আপার লিমিটের আন্ডারে। কি রকম বুঝা গেছে? স্যার অঙ্ক না করালে তো বুঝতে পারবে না। তাহলে আপনাদের জন্য সূত্র হচ্ছে দুইটা। শোয়েব এখানে তাকাও, মুয়াজ্জিমের কাজ মুয়াজ্জিমকে করতে দাও। তাহলে আমাদের এটা হলো একটা বক্ররেখার ক্ষেত্রে, এটা হলো কি দুইটা বক্ররেখা। তো চলো আমরা এখন একটু অঙ্ক করি। একটা অঙ্ক করলে তোমরা ক্লিয়ারলি ভালো মতো বুঝতে পারবে। ছোট্ট দুইটা অঙ্ক করব, চারটা অঙ্ক বাকি কাজ দিব, নেক্সট ক্লাসে এসে চ্যাপ্টারটা শেষ করে দিব। ফার্স্টে একটা অঙ্ক দিচ্ছি সাহাবীর, একটু খেয়াল করো। y is equal to 3x এবং x অক্ষ, y অক্ষ ও x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। y is equal to 3x এবং x অক্ষ, y অক্ষ ও x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। জিনিসটা প্রশ্ন পড়ে যদি চিত্রের কথা বলি হাসিব, এটা হলো x অক্ষ, এটা কি y is equal to 3x মানে মূল কেন্দ্র মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, রাইট কি না? আবার x is equal to 2 মানে এইটা ধরো x is equal to 2, তাহলে এই যে x is equal to 2 আর 0, আর এখান থেকে শুরু হয়েছে x is equal to 0, তাহলে এই যে সীমাবদ্ধ ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে আমাদের কাছে, রাইট কি না? তাহলে রাহাত যদি তাই হয়, তোমার দরকার কি কি ছিল? ফাংশনটা দরকার ছিল। ফাংশন দেওয়া আছে না? f of x মানে তো y, y কি প্রশ্নে দেওয়া আছে কিনা? অবশ্যই তোমার দরকার লোয়ার লিমিট পাচ্ছ কিনা? পাচ্ছি। তোমার দরকার আপার লিমিট দেওয়া আছে কিনা? লিমিট গুলোতে x এর হবে, ফাংশনটা হবে y আর লিমিট হবে কার? x এর। তাহলে আমার কথা অনুযায়ী এখন যদি আমি এটাকে নামকরণ করি o a b, তাহলে আমরা কি বলতে পারি না যে দেয়া আছে, কি দেয়া আছে? y is equal to 3x, y is equal to 3x। এবার x এর মান আমাদেরকে কি দেয়া আছে? x is equal to 2, এটা আমাদেরকে দেয়া আছে। আর যেহেতু শুরুটা আমাদের এখানে, তাহলে আমরা যদি আসি আরেকটা x is equal to কত? 0। তাহলে এখন অতএব o a b এর ক্ষেত্রফল is equal to কি হবে? স্যার ইন্টিগ্রেশন o থেকে 0 থেকে 2 এর আন্ডারে y dx এর ইন্টিগ্রেশন। y কত এখানে? 3x dx, 0 থেকে 2,
3 হচ্ছে ধ্রুবক, x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 হচ্ছে 2 0। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 3/2 আর এটা 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার কাটাকাটি করলে কত 6 বর্গ। আপনারা কি কিভাবে অঙ্ক সলভ করতে হয় বুঝতে পারছেন? আপনাদের দুইটা কথা খেয়াল রাখলে হবে। আপনারা প্রশ্ন পড়ে খুঁজবেন আপনাদের লিমিটেশন কি দেওয়া আছে, শুরু কোথা থেকে শেষ কোথায়। আপনারা প্রশ্ন পড়ে খুঁজবেন আপনাদের ফাংশনটা কোথায়। ক্লিয়ার? ফাংশন পাইছেন, লিমিট পাইছেন, অঙ্ক সলভ করতে পারবেন আগের নিয়মগুলো। তাহলে আমি এখন আপনাদেরকে আরেকটা অঙ্ক করাবো, বুঝবেন না? ওকে, আপনাদেরকে একটা বৃত্ত দিব, আমি বলবো যে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বৃত্ত দিছি, বৃত্তের ক্ষেত্রফল চাচ্ছি। সেম একই রকম x এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ একটা বৃত্ত দিব। বৃত্তের ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি, মানে কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি মুয়াজ্জিন, x² + y² = r²। বক্ররেখা, এটা একটা বক্ররেখা বললাম, এটা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত না কি আমি বলি নাই, আপনারা বুঝতে হবে। বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটু খেয়াল করো প্লিজ, সবাই একটু খেয়াল করো। বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন এটা কি আমি তোমাদেরকে বলছি, যারা সঞ্চার পথের ক্লাস করছো আমার, আমি বলছি x আর y যদি পাওয়ার 1 থাকে তাহলে তারা সরল রেখা। যদি x এবং y এর মধ্যে একজন বর্গ অপরজন বর্গ ছাড়া থাকে তাহলে পরাবৃত্ত। মনে আছে? যদি x এবং y এর দুইজনেই বর্গ আকারে থাকে এবং এদের না এদের সহগ যদি সেম থাকে, মানে এটাও a এটাও a, তাহলে সে বৃত্ত। যদি x এবং y দুইজনেই বর্গ আকারে থাকে এবং এদের সহগ যদি অসমান থাকে বাট তাদের মাঝে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তারা উপবৃত্ত। যদি x এবং y বর্গ আকারে থাকে এবং এদের সহগ যদি ডিফারেন্ট থাকে কিন্তু প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে সে অধিবৃত্ত। এইগুলা কি সঞ্চার পথে পড়াইছিলাম না? তো এখন তোমরা বলো এটা কি বৃত্ত না অধিবৃত্ত? কেমনে বুঝলাম? দুইজনই বর্গ, দুইজনের সহগ সেম। আচ্ছা, এবার বৃত্তের মধ্যে আসলে আবার বৃত্তের ইকুয়েশন দুইটা ভাইয়া। বৃত্তের ইকুয়েশন কয়টা? দুইটা। একটা হচ্ছে কেন্দ্র 0 0 বিশিষ্ট বৃত্ত, আর একটা হচ্ছে কেন্দ্র যে কোনো কিছু h কে অথবা -g - h বিশিষ্ট বৃত্ত। 0 0 বিশিষ্ট বৃত্ত যেটা, সেটাই হচ্ছে আমাদের x² + y² = r²। তার মানে এটা দেখা মাত্রই বুঝবা কেন্দ্র কোথায়? 0 0। তাহলে সেন্টার যদি এখানে হয় তাহলে এটাকে ধইরা এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এই যে r² মূলত কি তার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে r পরিমাণ ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত ধরবো। তাহলে বুঝতে পারছি? তাহলে স্যার এই যে বৃত্তটা আপনার যদি হিসাবটা করি কয়টা ভাগে বিভক্ত হয়েছে? আমি যদি এইটুকুর কথা বলি, এই যে আমি নীল কালিতে তোমাদেরকে একটু দেখা দেই, এখান থেকে শুরু করে এইটুকুকে একটা বক্ররেখা না রনক ভাইয়া, যদি এইটুকুর ক্ষেত্রফল বের করতে পারি এরকম ভাবে চিকন চিকন করে ভাগ করে, আমাদের স্যার নিউটনের সূত্রের প্রতিপাদনের কনসেপ্টে যদি যাই, ভাগ করে আমরা যদি চিন্তা করি তাহলে কি এটাকে ইন্টিগ্রেশন করে করতে পারবো না? এখন রিশাদ যদি এটা করতে যাই তাহলে আমার শুরু লাগবে, তাহলে শুরুটা তো এখান থেকে হয়েছিল, রাইট কি না? এই যে শুরুটা এখান থেকে হয়েছিল, এখানে x = কত? 0, আর শেষ হচ্ছে কোথায়? এখানে গিয়ে। তাহলে এখানে x = কত? r। তাহলে আমাদের লোয়ার লিমিট পাইছি, আপার লিমিট পাইছি, এটা যাওয়ার কথা বলছি। লোয়ার লিমিটও জানি, আপার লিমিটও জানি। আমাদের ফাংশনটা কি পাইছি কিনা? ফাংশন কোথায় পাইছে? বৃত্তটাই এই যে দেয়াই আছে, কিন্তু সরাসরি দেয়া নাই, বানাইতে হবে। তাহলে এখন কি করব? ফাংশনটা খুঁজবো। তো রাহাত আমরা কি লিখবো? এভাবে দেয়া আছে x² + y² = r²। আমাদের ফাংশন মূলত কি x না y? y। তাহলে y² = কি? r² - x² বা y = কি? √r² - x²। অতএব f of x = কি? r² - x²। ফাংশনটা পাইছি? তো রনক এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কি করতে হবে? এটাই তো f of x dx কার সাপেক্ষে? আমার এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করলে এই যে এইটুকুই কি dx না রে? কথা বলছ না? জি। আচ্ছা, তাহলে এই dx এটা হলো দৈর্ঘ্য
আর এটা হলো কি প্রস্থ, গুণ করে আমরা যেটা পাবো সেটা ক্ষেত্রফল। ছোট ছোট ক্ষেত্রফলগুলো পাবো, এই যে ছোট ছোট ক্ষেত্রফলগুলো পাবো, এগুলো সবগুলোকে সামেশন করতে হবে। কি করতে হবে? যোগজীকরণ। কোথা থেকে কোথা পর্যন্ত? তাইলে আমরা পেয়ে যাব এই অংশটুকুর ক্ষেত্রফল, আর এটুকু পাইলে 4 দ্বারা গুণ করলে কি আমরা পেয়ে যাব। তো ভাইয়া আমরা তাহলে এটুকু বের করতে চাই, তাহলে এখানে এটা হলো আমাদের ফাংশন, ধরে নাও এটা 1 নং। আর আমাদের এটা শুরুটা কোথা থেকে হচ্ছে? x = 0 এবং x = কি r এর মধ্যে বৃত্তের ক্ষুদ্রতম 1/, ক্ষেত্রফল = ইন্টিগ্রেশন শুরু 0 শেষ r f of x dx। কি কথা বল? তাহলে মুয়াজ্জিন এখন 0 আর f of x মানে কি দেয়া আছে ভাই? রুটবার r² - x² dx। স্যার আপনাদেরকে আমি ইন্টিগ্রেশনে এই অঙ্কটা করাইতে শেষ, গত ক্লাসে আমি করাইছি। আমি বলছি গুণ আকারে থাকবে, মাঝে মাইনাস আছে, তাহলে x কে সব সময় ধরতে হবে এখানে যেটা আছে সেটার সাইন। কি সাইন? তাহলে আমরা এখানে ধরবো, কি ধরবো? যে r = x, x = r sin থিটা, তাহলে অতএব dx = কি r cos থিটা d থিটা। এখন আমি বলছি যখনই ধরাধরির বিষয় আসবে ইন্টিগ্রেশনের লিমিট সম্পর্কিত অঙ্কে, যাদের আপার লিমিট লোয়ার লিমিট দেয়া আছে, তখনই আমাদের আবার চার্টটাকে আনতে হবে। আমাদের মান আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হবে। এটা যদি x হয় আর এটা যদি থিটা হয়, এটা আমাদের কত দেওয়া? r দেওয়া। তাহলে r বসাও এখানে, r আর কাটা sin থিটা = 1 মানে কত? থিটা = কত? 90 ডিগ্রি না? তাহলে রেডিয়ানে লিখলে π/2। আবার 0 বসাও, লোয়ারে 0, এখানে 0 বসালে sin থিটা = 0 মানে থিটা = কি 0, তাহলে এটা 0 হলে এটা 0। তাহলে ভাই আমাদের অঙ্কের লিমিটটা আমরা পেয়ে গেলাম। কি ভাই? এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 0, আর এখানে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে r² - r² sin² থিটা, আর dx এর মান পাইছি কত? r cos থিটা * d থিটা। তাহলে ভাই এখন আমাদের 0 থেকে π/2 r² কমন নিয়ে 1 - sin², এটা ডাইরেক্ট তোমরা জানো r cos থিটা, এখানেও r cos থিটা d থিটা। ভাইয়া r তো ধ্রুবক। এই সাহাবী r² বাইর করে নিয়ে আসো। cos থিটা মানে কি? cos স্কয়ার থিটা। আমি হাজার বার উচ্চারণ করছি যে ইন্টিগ্রেশনে sin² cos² আসলে বাইরে হাফ নিয়ে 2 গুণ করে সূত্রে আনতে, আর যদি sin 4 2 4 ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে বাইরে হাফ নিয়া ভিতরে 2 cos² থিটা d থিটা। কি মনে পড়ছে? মনে পড়বো কেন? তোরা তো জানোসই, মনে পড়ার কি আছে? আমরা জানি মনে পড়ার কি আছে? সব জানতা। এই 2 cos² থিটার সূত্র কি? 1 cos থিটা 0 π/2। এবার ইন্টিগ্রেশন না কেউ কথা বলবো না। 1 এর জন্য করলে থিটা, আর এটাকে করলে sin 2 থিটা ডিভাইডেড বাই কি 2 sin 2 থিটা ডিভাইডেড বাই 2। তো ভাইয়া লিমিটটা এখনো বসাই নাই। জি স্যার, r/5 লিমিটটা কিন্তু লাইনে এই লাইনে π/2 আপারে বসলে π/2ই থাকবে, -0 0ই হয়ে যায়। তাহলে আমাদের থাকতেছে কি r²/2 * π/2 -0 প্লাস sin 2 থিটার জায়গায় যদি π/2 বসাই, 2 কাটা π 180 মানে 0, তাহলে আপার বসাইলে 0 আর লোয়ারে তো 0ই আছে, তাহলে ওটা না বসাইলেও চলে, তাহলে পুরোটাই 0 চলে আসছে। তাহলে আমাদের অ্যানসার 2 আর 2 মিলে 1/4 পাই r²। সবাই বুঝতে পারছো? এইটুকু যে পাইছি 1/4 পাই r², এটা কি? এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল না? জি স্যার, এটা 4 দ্বারা গুণ করব। আর পুরোটাকে তাহলে হচ্ছে বৃত্তটির ক্ষেত্রফল = 4 * 1/4 পাই r²। 4 4 কাটা পাই r²। তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল তো পাই r² আমরা জানতাম। হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? স্যার ইন্টিগ্রেশন কনসেপ্টকে ব্যবহার করে একটা বক্ররেখার দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফলটা সেটা কিভাবে বের করতে হয়, কনসেপ্ট কি ক্লিয়ার হইছে? ইনশাআল্লাহ। সবার ভাইয়া 4টা অঙ্ক দিব, এখন থাকুক এটা 4টা অঙ্ক দিব, ওই 4টা অঙ্ক তোমরা আমার জন্য করে আনবা। ওকে? তো সবাই একটু অপেক্ষা করো, অঙ্ক 4টা দেই। এটা কি মুছবো? জি স্যার, মুছতে ছবি পারবেন। তোলা শেষ হইছে? ছবি তোলা শেষ হইছে? ভিডিওতে পাই না। ওকে, ভিডিও থেকে নিয়ে আমার নিও। তো মোবাইল নেই, ছবি তুললাম না। তো তোমার তো খাতায় তোলার কথা।
জি ভাই এর জন্য থেকে নিতে হবে নিবা কিভাবে? তোমার তো মোবাইলে নেই। ওই স্যার চাইলে দিব 5 মিনিটের জন্য ওকে, আমাদের ভিডিও চলতেছে? আচ্ছা। তো ভাইয়া আমি কোশ্চেনগুলো লিখে দেই, তোমরা আমার জন্য করে নিয়ে আইসো। না পারলে ভ্যাং করে দিব, কোনো সমস্যা নাই, বাট তোমাদের চেষ্টা তো চালাইতে হবে। x²/9 + y²/4 = 1 জি স্যার উপবৃত্ত দ্বারা কথা বলো না, কথা বলো না। ঋষভ ঋষভ চুপ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, যেটা দিছি আর আসবে না মনে হয়। আসবে, তোমরা এটা দ্বারা তোমাদের ইম্পর্টেন্স বুঝাইলাম। আচ্ছা মনে অনেকবার আসছে তো হয়তো আর আসবে না। এই যে ভাইয়া যে বৃত্তের অঙ্কটা করাইছি, এটাকে নিয়ে আরেকটা দিচ্ছি। বৃত্ত আছে পাইয়া গেছি তাই না আমরা জানি এই চুপ এখানে একটু এডিট করছি। এই নিশাদ কথা বললো না রিশাদ কথা বলতেছে, প্লিজ তুমি কথা বলতেছো রিশাদ। সবার লেখা দেওয়া হবে। একই অঙ্ক দুইবার দিলাম, 1 নাম্বার এবং 3 নাম্বার একই অঙ্ক। না, বাকিটা তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। থাক আজকে এই পর্যন্ত Enough is enough. আই এম ফেড আপ বলো বলো। ফেড আপ এই বন্ধ হয়ে গেল। আছে